আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো এবং আশা করছি আপনারা যে যেখান থেকে দেখছেন আমার এই ব্লগটি দেখে কিছুটা হলেও উপকার পাবেন। ওকে, আজকের টপিক হচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিং করতে গিয়ে আপনি কি কি মিস্টেক করছেন এবং সেই মিস্টেকগুলোর কারণে কেন আপনি ওয়েট লুজ করতে পারছেন না। আচ্ছা, প্রথমে আমি নিজে কিভাবে ইন্টারমিটেন্ট ফাস্টিং শুরু করেছি ছোট ছোট নিয়মগুলো শেয়ার করছি। So for first 7 days I fasted for 12 hours. For example, from 6 p.m. to next morning 6 a.m. পর্যন্ত শুধু পানি খেয়ে থেকেছি। এরপরে নেক্সট উইক আমার ফাস্টিং একটু লঙ্গার করেছি 12 to 14 hours। এরপরে 7 দিন পরে আমি আমার ফাস্টিংকে 14 থেকে 16 আওয়ার্সে নিয়ে গিয়েছি। 16 আওয়ার্স মানে ধরেন আগের দিন সন্ধ্যে 6টা থেকে সকাল 10টা পর্যন্ত আমি জাস্ট পানি খেয়ে থেকেছি। ইউ স্টার্ট উইথ 12, then 14, then 16। আচ্ছা, সব কিছু বুঝিয়ে বলার আগে আমি একটু সাবধান করে দিতে চাই, সেটা হচ্ছে যারা ডায়াবেটিস পেশেন্ট বা হার্ট পেশেন্ট আছেন, বিশেষ করে ডায়াবেটিস পেশেন্টরা যদি মেডিসিন নিয়ে থাকেন আপনার ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য, তাহলে কিন্তু ডাক্তার সাথে কথা বলে এগুলো শুরু করতে হবে। কারণ ফাস্টিংয়ের কারণে আপনার মানে ডায়াবেটিস অনেক বেশি নিচে নেমে যেতে পারে। বা যারা হার্ট পেশেন্ট আছেন তারা তো দেখা যায় ব্লাড থিনার খেয়ে থাকেন, প্রেশার মানে ব্লাড প্রেশার কন্ট্রোল করার মেডিসিন খেয়ে থাকেন, তো তাদের কিন্তু ডাক্তারের সাথে আগে কথা বলতে হবে, দেন ইউ ক্যান স্টার্ট ইন্টারমিডিয়েট ফাস্টিং। আল্লাহর মধ্যে যারা হেলদি আছেন, কোনো মেডিসিন ইনটেক করেন না, আল্লাহর মধ্যে আমি কোনো মেডিসিন ইনটেক করি না। আমি কোলেস্টেরল মেডিসিন ইনটেক করতাম, সেটাও আমি অফ করে দিয়েছি বিকজ অফ ইন্টারমিডিয়েট ফাস্টিং। ফাস্টিং অ্যালাউজ আওয়ার বডি টু ইট আওয়ার ওন বডি ফ্যাট। ফাস্টিং করার কারণে শরীরে যত ফ্যাট আছে সেগুলো কিন্তু ওই ফাস্টিং চলাকালীন এগুলো বার্ন হয়ে যায়। রোজার মাসে আমরা মুসলিমরা যে ওয়েতে ফাস্টিং করি, বিশেষ করে ইফতারের সময় আমরা যে ধরনের খাবার দাবার খেয়ে থাকি, সেই ব্যাপারটা নিয়ে যদি একটু কথা বলি তাহলে বুঝবেন যে আপনি কি কি মিস্টেক করছেন। ধরে নিন আমি রোজা রেখেছি, তো ইফতারের সময় আমি কি খাচ্ছি? এক গ্লাস পানি খেলাম, খেজুর খেলাম, তারপরে টেবিল গোছায় কি আছে? যত রকমের ভাজা পোড়া মিষ্টি জাতীয় খাবার, যেগুলোর মধ্যে অনেক চিনি আছে, কার্ব আছে, এই আছে সেই আছে। তো এগুলা খেয়ে আপনি খুব ভালো করে পেটটাকে ভরলেন, সারাদিন রোজা ছিলেন, তাই না? তারপরে শোনা যায়, অনেকে বলেন যে রোজা রেখে না আমি অনেক মোটা হয়ে গেছি। মানে 1 মাস রোজার পরে শুকাবেন কি, অনেক ওয়েট গেইন হয়ে গেছে। কি কারণে? কারণ ইফতারের সময় অনেক হাবিজাবি খেয়েছেন, হেলদি কোনো কিছুই খাননি, অতিরিক্ত তেলে ভাজা খাবার, মিষ্টি জাতীয় খাবার, শাকসবজি কম খাওয়া, ফ্রুট জুসটা কম খাওয়া বা ফ্রুটস কম খাওয়া। আমার মনে হয় বাঙালিরা খুব ভালোভাবে বুঝতে পারছেন যে ইফতারের সময় আমরা কী খেয়ে থাকি। আপনারা যখন ইফতারের ব্লগগুলো দেখবেন, যেসব ব্লগাররা ইফতারি ব্লগ শেয়ার করেন, টেবিল বুঝাই ভাজা পোড়া, ওই টেবিলের কোনার দিকে দেখবেন একটা ছোট্ট ফলের ট্রে সাজানো, না হলে আলু ভাজা, বেগুন ভাজা, পেঁয়াজ ভাজা, আরো কত রকমের যে ভাজা। ও মাই গড। সো তো আমি নোটিস করেছি অনেকে যারা ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করেন তারা করেন কি, এই যে সন্ধ্যার মধ্যে যেহেতু খাওয়াটা শেষ করে ফেলতে হবে, তারা এক গাদা খাবার নিয়ে বসেন। ওকে, একবার এখানে এক গাদা ডোনাটস, ভাজা পোড়া, মিষ্টি জাতীয় খাবার, এতগুলা ভাত, নাহলে অনেকগুলা রুটি, অনেকগুলা মাংস, চিকেন ফ্রাই হতে পারে, বার্গার নিয়ে বসে গেলেন। এগুলো খেয়ে তো আপনার ওয়েট কন্ট্রোল হবে না, ওয়েট লুজ করতে পারবেন না। আপনি 12 থেকে 16 ঘন্টা ফাস্টিং করছেন, কিন্তু একবারে এক গাদা খাচ্ছেন, ওই যে সন্ধ্যার দিকে একবারে এক গাদা, তাও আজে বাজে সব খাবার, ওকে, যেগুলো খুবই আনহেলদি সেগুলো খাচ্ছেন। তারপরে আবার আশা করছেন যে সন্ধ্যে 6টা থেকে পরের দিন সকাল 6টা বা 8টা বা 10টা পর্যন্ত শুধু পানি খেয়ে থেকেও আপনার ওজন কমছে না। কারণ আপনি যে জিনিসগুলো স্টোর করেছেন আগের দিন, সেগুলো তো সব বাজে খাবার ছিল, আনহেলদি, যেগুলো খেলে আপনার ওয়েট আরো বেশি বাড়বে। মানে ফ্যাটে ভরপুর ছিল আপনার খাবার দাবারগুলো। সিম্পল জিনিস, জাঙ্ক ফুড খেয়ে কেউ জিন্দেগিতে ওয়েট লুজ করতে পারবেন না, ক্লিয়ার কথা বলে দিলাম। আর সবচেয়ে বড় মিস্টেক হচ্ছে, বেশিরভাগ মানুষ ভাবেন যে আমি যদি ইন্টারমিডিয়েট ফাস্টিং করি তাহলে আমি যা মন চাই খেতে পারবো, সারাদিন হাবি জাবি খেবো, কন্টিনিউয়াস। সকালে পরোটা, মাংস, ডিম ভাজা, ডুবো তেলে ডিম ভাজা আছে না ওইগুলি, তারপরে দুপুরে এক গাদা ভাত মাংস, আবার সন্ধ্যেবেলা আরও কিছু এক গাদা খেয়ে ফেললাম। আমি তো সেই সন্ধ্যে 6টা থেকে পরের দিন সকাল 6টা বা 8টা বা 10টা পর্যন্ত না খেয়েই থাকবো, তো নো প্রবলেম। বিগ প্রবলেম, বিগ বিগ বিগ।
আপনি যদি আপনার একটা মিলেই সারা দিনের মানে ক্যালোরিজ ইনটেক করেন তাহলে কিভাবে ওয়েট লুজ করবেন? এইটার কারণে রোজার মাসে কোনো বান্দা ওয়েট লুজ করে না, আরো 3 ডাবল মোটা হয়। যদি আপনার ক্ষুধা না লাগে খাবেন না। অনেক সময় হয় না কিছু খাবার দিকে খুব খেতে ইচ্ছা করে, কিন্তু কিছুক্ষণ আগে হয়তো আপনি ভরপেট খেয়েছেন, তারপরও ওই খাবারটা দেখে খুব খেতে ইচ্ছা করছে। ফর এক্সাম্পল, কেউ হয়তো আপনার সামনে একটা মিষ্টির প্লেট নিয়ে আসলো, অনেক মিষ্টি সাজানো আছে, মিষ্টিগুলো লুকিং সো ডিলিশিয়াস, মেবি আই ক্যান হ্যাভ ওয়ান। ইউ কান্ট, ইউ শুড নট। এটাকে বলে চোখের ক্ষুধা। আপনি যত বেশি ফাস্টিং করবেন জাস্ট বাই ড্রিঙ্কিং ওয়াটার, বেনিফিটটা আরও তত বেশি পাবেন। তবে হ্যাঁ, 16 ঘন্টা বেশি না। আই উড নট এনকারেজ মোর দেন 16 আওয়ার্স। দ্যাটস টু মাচ। আমার মতে ইন্টারমিডিয়েট ফাস্টিং ইজ দ্য বেস্ট ওয়ে টু লুজ ওয়েট। যখন আপনি ফাস্টিং করছেন তখন কিন্তু আপনার বডির যত ডেড সেলস আছে সব ডিসলভ হয়ে যায়। তো ডেড সেলস মরে গেলে অবশ্যই কি হবে? নতুন সেলস গ্রো হবে, তাই না? এইটা আপনার শরীরে যত ইনফ্লামেশন আছে সেগুলো ডিক্রিজ করে দেয়। আমাদের ব্রেইনেও কিন্তু ইনফ্লামেশন হয়। ইয়েস, ব্রেইন ইনফ্লামেশন অলসো এক্সিস্ট। সো যারা হাই সুগার লেভেলে ভুগছেন বা থাইরয়েড প্রবলেম আছে তারাও কিন্তু ইন্টারমিডিয়েট ফাস্টিং করে অনেক অনেক উপকার পাবেন। আমি উইদিন 2 উইকস লুজ করেছি 8 কেজি। উইদিন 3 উইকস আই লস্ট 10 কেজি। তো কারেন্টলি আমার ওয়েট হচ্ছে 61 কেজি। মাই টার্গেট ইজ লাইক 58-56। তো আই এম হ্যাপি উইথ মাই ইন্টারমিডিয়েট ফাস্টিং সো মাচ। আমি অল টাইম এত গুড ফিল করি, এত এনার্জেটিক ফিল করি যে কি বলবো। আই জাস্ট ফিল নিউ মি। আই ফিল সো নিউ। মানুষ যখন হান্টিং করে খাবার খেত তারা বহু কষ্টে একটা হরিণ বা একটা গোট বা কিছু একটা, মানে যেটা ওদের হান্টিং করতে ইচ্ছা হয়েছে সেটা হান্ট করে তারপর ওরা খেয়েছে, পেট ভরে খেয়েছে। তারপরে আপনার কি মনে হয় বিকেলবেলা আবার হান্টিংয়ে বের হয়েছে? তো যেটা আমি বলতে চাচ্ছি যে ওই জমানায় মানুষ অনেক কষ্ট কুষ্টে একটা খাবার রেডি করতো, সেটা খেয়ে হয়তো তারা 2-3 দিন আর হান্টিং করতো না বা কোনো খাবার এরকম খুঁজে পেত না। তারা তো না খেয়েই থাকতো, এনার্জি তো ঠিকই পেত না। কিন্তু আমরা এখন কি করি? বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে তাদের ডাক্তাররা তাদেরকে কি সাজেস্ট করে? 2 ঘন্টা পর পর খাবার দেয়। 2 ঘন্টা পরে এটা খাবেন, 2 ঘন্টা পরে এটা খাবেন, আবার এটা খাবেন। মানে সারা দিনের মধ্যে মনে হয় 8-9 বারের একটা খাদ্য তালিকা তাদেরকে রেডি করে দেওয়া হয়। সেই ধরনের পেশেন্টরা তারা সারা জীবন ওই ডায়াবেটিসের যে মেডিসিন আছে সেটা খেয়ে থাকেন। এটা খেয়ে 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 তারা যে নিজের শরীরে কত ক্ষতি করছেন এই জিনিস তাদের কে বলবে? বেশিরভাগ মানুষের ডায়াবেটিস কন্ট্রোলে থাকে না। আজকে বেশি খাচ্ছেন, কালকে কম খাচ্ছেন, এইভাবে তারা তাদের মানে সুগার লেভেলটাকে আপ ডাউন করতে থাকেন। কিন্তু এতে করে আপনার ভিতরের যে জিনিসপত্রগুলো আছে, যে মেশিনগুলো আছে, হ্যাঁ, সব তো আস্তে আস্তে মানে বিকল হয়ে যাচ্ছে এবং সেখানে সব ডেঞ্জারাস অসুখ বিসুখ দানা বাঁধছে। বেশিরভাগ মানুষ এগুলো নিয়ে কোনো রিসার্চই করেন না। যাদের ডায়াবেটিস হয়ে গিয়েছে তারা ওই যে ডাক্তার তাদেরকে ওষুধ দেয় সেটা খেয়ে মনে করেন আমি সারা জীবন থাকবো, এটাই আমার ডায়াবেটিস ভালো করবে। কিন্তু ওই ওষুধ খেয়ে আপনি জীবনেও ভালো হবেন না, এটা আপনার কোনো উপকারও আসে না। জাস্ট আপনার ব্লাড সুগার লেভেলটাকে একটু বাড়তে দেয় না, কিন্তু আপনি কি সবসময় একইভাবে খেতে পারছেন? না, খেতে পারছেন না। কাজেই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনি যে নিয়মে খাবার দাবার খান না কেন, আপনার লাইফস্টাইল যেটাই হোক না কেন, কম খাবেন, ক্ষুধা না লাগলে খাবেন না। আর ভাজা পোড়া বা কি তেল খাচ্ছেন, কতটুকু চিনি খাচ্ছেন আপনি সারাদিন, এগুলো খেয়াল করবেন। আর সুগার, ও মাই গড, এই সুগার জাতীয় খাবারটা থেকে যদি আমরা বের হয়ে আসতে পারি, শুধু সুগার না, আটা এবং ময়দা মানে গম, এইগুলো থেকে যদি আমরা নিজেদেরকে সরিয়ে নিয়ে আসতে পারি, আমাদের থেকে হেলদি আর এই মানে দুনিয়া দেখিও হবে না। আমি যেমন যে খাবারে সুগার আছে আমি খাচ্ছি না, যে খাবারে আটা ময়দা গম আছে সেগুলো খাচ্ছি না। আরো বহু খাবার আছে, খাবার এগুলো না খেলেও আমার চলবে। তো আগে যদি এগুলো বুঝতাম, আগে যদি এগুলো নিয়ে রিসার্চ করতাম, হয়তো বা আমি এগুলো কখনোই খেতাম না। বাট ওই যে বললাম না, আমরা অনেক কেয়ারলেস। ইয়াং থাকতে আমরা বেশি কেয়ারলেস হয়ে থাকি, মনে করি আমি তো ইয়াং আছি। কিন্তু এখনকার যুগে 25 থেকে 40 ভিতরে যাদের এজ তাদের অনেক বেশি ডায়াবেটিস হচ্ছে, হার্টের প্রবলেম হচ্ছে। এর কারণ হচ্ছে ওইটাই, কারণ খাওয়া দাওয়া নিয়ে কেউ কোনো চিন্তা করেন না, যা পান তাই খাচ্ছেন। তবে হ্যাঁ, মাঝে মাঝে দাওয়াতে গেলে বা পার্টিতে গেলে, যেমন আমার জন্মদিন ছিল গত সপ্তাহে, তো ওখানে গিয়ে আমি খেয়েছি,
তবে ভালো খাবার খাওয়ার চেষ্টা করেছি, সিস্টেম মতো খাওয়ার চেষ্টা করেছি। আমি একদম হালুম হুলুম করে মনে করেছি আল্লাহ দাওয়াতে আসছি কেন খাবো না, ওই রকম খাবার আমি আর খাই না। আর আমার ওইসব খাবার দেখলে না এক ধরনের অ্যালার্জি ভাব চলে আসে, যে আমার খেতেও ইচ্ছা করে না। আমাকে এখন কেউ এক স্লাইস কেক দিল, আমি হয়তো কোনো রকমে 1 স্পুন খাবো, খেয়ে বাকিটা আমার খেতে ইচ্ছা করবে না, বিকজ আই নো হোয়াট দিস থিংস আর, এগুলো কতটা পয়জনাস। বিশেষ করে আবার বলছি সুগার, আটা, ময়দা, গমটা হচ্ছে খুবই বিষাক্ত একটা খাবার। আমরা বাঙালিরা খাই ভাত, পাকিস্তানিরা খান হচ্ছেন রুটি। তারা মনে করেন তারা খুব ভালো জিনিস খান, কিন্তু না, তারা সেই ভালো জিনিস খাচ্ছেন বলে আমার মনে হয় না, কারণ তারা গম খেয়ে অনেক অবস্থ। তারা সকালে রুটি খায়, দুপুরে রুটি খায়, রাত্রে রুটি খায়, 3 বেলা তারা গমের উপরে আছে। তো তাদের মধ্যে কিন্তু আমাদের বাঙালিদের থেকেও ডায়াবেটিস পেশেন্টের সংখ্যা অনেক বেশি এই গমের কারণে। অনেক বড় বড় রিসার্চ বা স্টাডিতে দেখা গিয়েছে যে যারা 7 দিন শুধু পানি খেয়ে ফাস্টিং করেছেন, অনেকে সেটা করেন, আমি আপনাদেরকে করতে বলছি না, একটা এক্সাম্পল শেয়ার করছি। তাদের শরীরে ক্যান্সারের যে সেলগুলো আছে একেবারে ধ্বংস হয়ে যায়, একেবারে এটা আর থাকে না। কিন্তু আপনারা কেউ এটা করতে যাবেন না, আমিও মনে হয় না জীবনে করব। আই এম জাস্ট গিভিং অ্যান এক্সাম্পল যে ফাস্টিংয়ের কত উপকারিতা। আমাদের নবীজি রোজা ভাঙতেন একটা খেজুর দিয়ে, একটা না হয়তো বা 2-3টা খেজুর খেতেন। আর আমরা ইফতারের সময় কি খাই, ও মাই গড, মনে হয় জানি মানে সারা বছর যা খেতে পারে না রোজার মাসে সব তারা খেয়ে ফেলবে। একটা মানুষও মানে রোজা রেখে হেলদি থাকতে পারে না বিকজ অফ দ্যার ফুড হ্যাবিটস। কিন্তু ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংয়ে আমি শুধু পানি খাচ্ছি, কিন্তু আজে বাজে খাবারগুলো খাচ্ছি না, তো আমি কিন্তু ভালো থাকছি। আমার মারাত্মক গ্যাস্ট্রিক ছিল, আমি গ্যাস্ট্রিকের ব্যথায় রাতে ঘুমাতে পারতাম না। যখন থেকে আমি ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং শুরু করেছি এবং ভাজা পোড়া খাওয়া কমপ্লিটলি বন্ধ করেছি, ভাত খাই না, গম খাই না, চিনি জাতীয় কোনো খাবার খাই না, এখন আমি রাতে আলহামদুলিল্লাহ এত ডিপ ঘুম হয় এবং সকালে উঠি আই ফিল সো এনার্জেটিক। আগে আমার সকালে উঠেই মানে টায়ার্ড লাগতো, মানে সারাক্ষণ তো আজে বাজে খাবার খেতাম, চিনি জাতীয় খাবার খেতাম, ভাত রুটি খেতাম, এনার্জি আসবে কোথার থেকে, শরীরে তো শুধু ফ্যাটই জমছিল। আমি কিন্তু আগে যেমন 1 ঘন্টা করে হাঁটতাম, এখন সেটাও করি না, হাঁটার আমার প্রয়োজনও হয় না। আমার বাসার যত কাজকর্ম আছে সেগুলো আমি করি, কাজে গেলে তো কাজকর্ম করতেই হয়। আই ট্রাই টু বি অন দ্য মুভ। নড়াচড়া যত বেশি করবেন তত বেশি ভালো থাকবেন। বেশি সময় ধরে আমি এক জায়গায় বসি না। আজকে ভিডিও রেকর্ডিং করছি, এই জন্য প্রায় 2 ঘন্টার মতো এখানে আমার বসা হয়ে যাবে, কিন্তু এতক্ষণ আমি বসি না। তো চেষ্টা করবেন যত বেশি মুভ করা। ফাস্টিং করছেন বলে বা রোজা থাকছেন বলে অনেকে আছে লম্বা হয়ে শুয়ে থাকে, কোনো উপকার আসে না, বরং আরো বেশি আপনার শরীর খারাপ হয়। তো যারা আমার ব্লগগুলো দেখছেন 1 মাস পরে যদি আমাকে এসে কমেন্ট করেন আপু আপনার মতো আমি ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করেছি কিন্তু কোনো উপকার পাইনি বিকজ আপনি জাঙ্ক ফুড বেশি খেয়েছেন, হেলদি খাবার খান নেই, যার কারণে আপনার ওয়েট লুজ হয়নি। তো আমি তো এখন এই যে এই জামা কাপড়গুলো সবই অনেক টাইট ফিটিং ছিল, এগুলো অনেক লুজ হয়ে গিয়েছে। অনেক আউটফিট আছে যেগুলো হয়তো আমাকে দান করে দিতে হবে, কারণ আমার মনে হয় না এগুলো আমি আর পরতে পারবো। আমি আর ওয়েট গেইন করতে চাই না, ইনশাল্লাহ করব না। এবং আমার মনে হয় না আমি ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং আর মানে যতদিন বেঁচে থাকবো আই ডোন্ট থিঙ্ক আই উইল গিভ ইট আপ, নো। এটা আমাকে ডায়াবেটিস হওয়া থেকে রক্ষা করবে, হার্টের সমস্যা হওয়া থেকে রক্ষা করবে, ক্যান্সারের যে সেলে গ্রোথ হয় সেগুলো থেকে আমাকে প্রোটেক্ট করবে ইনশাল্লাহ। সব কিছু তো আল্লাহর ইচ্ছাতে হয়, বাট আল্লাহর উপরে সব চাপিয়ে দিলে হবে না, আপনার নিজের উপরও কিছু দোষ চাপাবেন, তাহলে কি দেখবেন যে আপনার জীবনটা অনেক সুন্দর হচ্ছে। আপনি নিজে চিন্তা ভাবনা করে চলবেন না, তারপরে যদি আপনার কোনো বড় কোনো অসুখ হয়ে যায় তখন আমরা উপরওয়ালাকে দোষারোপ করা শুরু করে দিই, আল্লাহ আমাকে তুমি এত বড় অসুখ দিলে, আল্লাহ আমার এত বড় এরকম একটা শারীরিক কন্ডিশন কেন হলো। কিন্তু সব কিছুর জন্য কিন্তু আপনি অনেকভাবে দায়ী। হ্যাঁ, তো চেষ্টা করবেন। আমি জানি না কতটুকু বুঝিয়ে বলতে পারছি, আমার নিজের লাইফ এক্সপিরিয়েন্স থেকে যতটা আমি উপকার পেয়েছি, লাইফস্টাইল চেঞ্জ করে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এগেইন এন্ড এগেইন যারা নানান রকমের মেডিকেশনে আছেন, ইউ মাস্ট টক টু ডক্টর ফার্স্ট। এবং যেসব মহিলারা বাচ্চা নেওয়ার কথা চিন্তা করছেন, কনসিভ করার কথা চিন্তা করছেন, তারা কিন্তু ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং না করাটাই ভালো। বেবি টিবি হয়নি, তারপর তো বেবি ফ্যাট অনেক লুজ করতে হবে, তাই না? তখন ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করলে অনেক উপকার পাবেন। কিন্তু
কনসিভ করার কোনো প্ল্যান থাকলে আই ডোন্ট থিঙ্ক ইউ শুড ডু ইট, ইটস নট গুড ফর ইউ। এটা আপনার শরীরে হয়তো অনেক নিউট্রিশন ঘাটতি হয়ে যেতে পারে, সো ইউ শুড নট। প্রায় 10 years যাবৎ আমার ব্লাড কোলেস্টেরল কন্ট্রোল করার জন্য আমি মেডিসিন ইনটেক করতাম, সেটা আমি অফ করে দিয়েছি। তো বেসিক্যালি আমি এখন কোনো মেডিসিনই খাচ্ছি না, অনেক ভালো আছি। আমি কোনো জিমেও যাই না, হাঁটতেও যাই না, আমি জাস্ট চেষ্টা করি ঘরের কাজকর্মের মধ্যে নিজেকে বিজি রাখতে। কাজেগুলো তো অনেক মুভমেন্ট হয়, তো আমি মুভমেন্ট করার অনেক চেষ্টা করি, বেশিক্ষণ এক জায়গায় বসে থাকি না। সো আপনাদেরকে আমি যথেষ্ট চেষ্টা করেছি বুঝিয়ে বলার কি কি কারণে আপনার ওয়েট লুজ করছেন না। অনেকেই বলে থাকেন যে ইন্টারমিডিয়েট ফাস্টিং করে আমি কোনো ফায়দা পাইনি, কিন্তু তারা সেটা কখনোই বলেন না তারা কি খেয়ে ইন্টারমিডিয়েট ফাস্টিং করছেন। তারা মনে করেন যে আমি যেহেতু 12 ঘন্টা 14 ঘন্টা বা 16 ঘন্টা ফাস্টিং করবো, দ্যাট মিনস আই ক্যান ইট অল দি রাবিশ ইন দিস এন্টায়ার ওয়ার্ল্ড। ইউ ক্যানট। হেলদি ফুড খেলেই আপনার শরীরে সেই চেঞ্জটা আসবে। ওকে, so inshallah next vlog will be about how to protect yourself or save yourself from becoming a diabetic patient. আমি যেভাবে নিজেকে সেভ করেছি সেইটাই আপনাদের সবার সাথে শেয়ার করব। যত তাড়াতাড়ি সম্ভব আমি এই ব্লগটি আপলোড দেওয়ার চেষ্টা করব। কাজ করি তো, ঘরের কাজ বলেন, যেহেতু বাইরে জবও করি, এই ধরনের ব্লগ বানানো অনেক ডিফিকাল্ট। আমরা যারা ফুল টাইম কাজ করি আমাদের জন্য ব্লগ বানানো আসলে অনেক অনেক ডিফিকাল্ট। যারা আগে ঘরে বসে ব্লগ বানাতেন তারা অনেকেই এখন জব করেন, তারা বলেন কিভাবে তোমরা করো এগুলো, কিভাবে করো। তারা কাজ থেকে এসে নাক ডাকিয়ে দেন ঘুম, আর আমি কাজ থেকে এসে আরও কাজ করি, হাউস ক্লিনিং, পরের দিনের ডিনার প্ল্যানিং, আমার খাবার দাবারের প্ল্যানিং, সবজি টবজি কাটা, অনেক কিছু আমি রাতে কাজ থেকে এসে করি। যেমন চিয়া সিড, ফ্ল্যাক্স সিড ভিজানো, তারপর আমার হাজব্যান্ডের খাবার দাবার একটু অ্যারেঞ্জ করা, পরের দিন সকালে কী খাবে, আমার নিজের ফুড প্ল্যানিংয়ের পাশাপাশি, মানে হেলদি ফুড প্ল্যানিংয়ের পাশাপাশি আমার হাজব্যান্ডকেও আমি চেষ্টা করি যতটা সম্ভব হেলদি মানে লাইফস্টাইলে অভ্যস্ত করা। আমার বাচ্চাদেরকেও চেষ্টা করি। আমার মেয়েটা অনেকটা হেলদি লাইফস্টাইল লিড করে, অনেক খাবার দাবারও হেলদি খাওয়ার চেষ্টা করে, কিন্তু ছেলেটা বুঝতে চায় না, ও জাঙ্ক ফুডেই বেশি অভ্যস্ত, ওগুলো খেতে বেশি প্রিফার করে। বাট আলহামদুলিল্লাহ হি হ্যাজ স্টার্টেড টু গো টু জিম নাও। তো জিমটা হচ্ছে আমাদের বাসা থেকে প্রায় 2-3 মাইল দূরে, ও হেঁটে যায়, হেঁটে আসে, আবার জিমও করে। তো ইদানিং দেখলাম যে খাওয়া দাওয়া অনেক কমিয়ে দিয়েছে। হি ইজ ট্রাইং টু বি ফিট, কারণ ওর যে বন্ধুরা আছে তারাও জিমে যায় এবং ট্রাইং টু বি ফিট। সো বেসিক্যালি কথা আছে না, সঙ্গ দোষে লোহাও জলে ভাসে। তো আপনার সঙ্গ ভালো হলে সবই ভালো। আমি ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করার পর থেকে আমি যাকে পাই তার সাথে এটা ডিসকাস করি। অনেকে আছেন বহু বছর ধরে ডায়াবেটিসের মেডিসিন নিচ্ছেন কিন্তু কোনো উপকার পাচ্ছেন না, শরীর আরও খারাপ হয়েছে, তাদেরকেও আমি এটা সাজেস্ট করছি। তারপরে ওই যে মিলেট আটা দিয়ে রুটি খাওয়ার জন্য এগুলো সাজেস্ট করছি। ও হ্যাঁ, আমি কিন্তু মিলেট আটা দিয়ে রুটি বানিয়ে খেয়েছি। স্বাদটা হচ্ছে একদম খাঁটি গম আছে না, খাঁটি গমের রুটি যেরকম হয় সেই রকম স্বাদ। আমার কাছে বেশ ভালোই লেগেছে। মিলেট আটা দিয়ে কিভাবে রুটি বানিয়ে খেতে হয় এগুলোর অনেক ইউটিউব ভিডিও আছে, আমি আর দেখাচ্ছি না কিভাবে কি করবেন। যারা আটা ময়দার ওই যে গরম পানিতে আটা ময়দা দিয়ে তারপর কাই করে রুটি বানিয়ে খেতে পারেন, মিলেট আটা দিয়েও কিন্তু পারবেন রুটি বানিয়ে খেতে। তো মিলেট ফ্লাওয়ার দিয়ে রুটি বানিয়ে আমি এবং আমার হাজব্যান্ড খাচ্ছি। আমি সকালে কাজে যাওয়ার আগে ডোটা বানিয়ে রেখে যাই, বানিয়ে ফ্রিজে রেখে দিই। সন্ধ্যাবেলায় এসে জাস্ট 2 মিনিট লাগে, আমি কয়েকটা রুটি বানিয়ে সেকে দিয়ে ফ্রেশ গরম গরম তুলতুলে রুটি আমার হাবিকে দিয়ে দিই, বাস উনি মজা করে খেয়ে ফেলেন। আজকের ব্লগ নিয়ে যদি কোনো কোয়েশ্চন থাকে, যদি স্টিল কোনো কনফিউশন থাকে, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর কি কি বিষয়ে আপনার ব্লগ চান সেটাও কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করবো হেলথ ইস্যু নিয়ে ডিটেল আনসার দেওয়া যতটা সম্ভব। যারা আমাকে ছোট ছোট কোয়েশ্চন করেছেন তাদের কিন্তু আমি অনেক লম্বা লম্বা আনসার দিয়েছি। সো আজকের মতো বিদায়, টেক কেয়ার, আল্লাহ হাফিজ। আর হ্যাঁ, যারা সাবস্ক্রাইব না করে দেখছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন এবং রিকোয়েস্ট করছি কাইন্ডলি আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আপনার শেয়ার করার কারণে এই ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে যাবে, অনেকেরই উপকার আসবে। তো সবের ভাগীদার শুধু আমি একা হব না, আপনিও হবেন। সো ইউ নিড টু সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।